হ্যালো এভরিওয়ান, আমি সুব্রদীপ। আগের ভিডিওতে আমরা বিদ্যাসাগরের সায়েন্স অলিম্পিয়াড যেটা রয়েছে ক্লাস 9-এর জন্য তার মূলত অঙ্ক কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করছিলাম। কোনটা? মডেল কোশ্চেন সেটে। তাতে মোটামুটি 40টার মতো অঙ্ক কোশ্চেন ছিল। সেটা ছাড়াও এখন এখানে 60টা আরও কোশ্চেন রয়েছে। কিসের ওপর? না, ভৌত বিজ্ঞান আর জীবন বিজ্ঞানের ওপর। জানি ভিডিও দিতে একটু লেট হয়ে গেল, কালকেই পরীক্ষাটা আছে। তবুও আমার ইউটিউব ফিডসে এই ভিডিওগুলো অতটাও যায় না, তবুও দেখলাম যে কিছু ভিউজ হয়ে রয়েছে আর কিছু লাইকসও হয়ে রয়েছে। যদি কালকের জন্য আমার এই ভিডিওটা কারোর হেল্পফুল হয়, তাহলে আমার এই ভিডিও করাটা সার্থক হলো। থ্যাংক ইউ। চলো না বকে শুরু করে নেওয়া যাক। তো প্রথম কোশ্চেন হচ্ছে, চাপের একক আর আয়তনের একক গুণ করলে যে ভৌত রাশিটি পাওয়া যায়। চাপের এককটা কি? না, পাস্কেল বলবো না, আরেকটা যেটা হয় বল বাই ক্ষেত্রফল হয়, তার মানে নিউটন বাই মিটার স্কোয়ার, বা বর্গ মিটারকে আমি এইভাবে লিখছি, মিটার স্কোয়ার। আর আয়তনের একক কি? না, ঘনমিটার। ঘনমিটারকে কি বলা যায়? না, মিটার কিউব। এবার এখানে মিটার স্কোয়ার রয়েছে আর এখানে কিউবটা যদি আমি কাটাকাটি করি, কি পাচ্ছি? নিউটন গুণিতক মিটার, এরকম একটা একক আমরা পাচ্ছি। এই এককটা কার একক? নিউটনটা হচ্ছে বলের একক, আর মিটার এটা হচ্ছে মূলত দূরত্ব, সরণ, এই সমস্ত জিনিসের একক। তাই আমি সরণ লিখছি। বল ইন্টু সরণ করলে কিসের একক পাওয়া যায়? এখানে হচ্ছে কার্য। কোশ্চেনে, একটি শুষ্ক কোষ টর্চে ব্যবহৃত হলে যে শক্তিতে রূপান্তরিত হয়। টর্চে আমরা কি পাই? না, আলো। ঠিক আছে, তার মানে আমার শেষ পর্যন্ত আলোক শক্তিতে আসছে। তো এখানে কি তাপ শক্তি, আলোক শক্তিতে? তাপ শক্তি দিচ্ছি না, রাসায়নিক শক্তি। হ্যাঁ, কোষের ভেতরে কিছু রাসায়নিক পদার্থ থাকে, তাই রাসায়নিক শক্তি, বৈদ্যুতিক শক্তি বলবো না। পুরো লাস্টে কি আসছে? না, আলোক শক্তি। এই রাসায়নিক শক্তি থেকে আলোক শক্তি, এটা হবে অ্যান্সার। তারপরে যেটা বলেছে, তরলে স্ফুটনাঙ্ক যে বিষয়ের উপর নির্ভর করে। না, তরলে দ্রবীভূত পদার্থের উপর। যেমন যদি জলের মধ্যে আমরা নুন দিয়ে দিই, তাহলে তার জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে চলে যায়। নিচের কোন ঘটনাটি আলোর সঙ্গে সম্পর্কিত নয়? এখানের মধ্যে হচ্ছে পরিচলন। পরিচলনটা হচ্ছে তাপ পরিবহনের উপর নির্ভর করছে। আর বাকিগুলো বিচ্ছুরণ, প্রতিফলন, প্রতিসরণ, এগুলো হচ্ছে আলোর বিভিন্ন ঘটনার সঙ্গে সম্পর্কিত। বল পরিমাণগত বলের পরিমাণগত পরিমাপের জন্য আমরা যার সূত্রের যে সূত্রের সাহায্য নিই। না, বলের পরিমাণ মাপার জন্য সে একটা সূত্র আছে না, এফ সমান এম এ। সেটা কোন সূত্র? না, নিউটনের দ্বিতীয় সূত্র। মরুভূমিতে মরীচিকা তৈরি হওয়ার কারণ কি? এটা কালকে পরীক্ষা আসতে পারে, অভ্যন্তরীণ পূর্ণভবী বলে। তারপর হচ্ছে 7 নম্বরের অঙ্ক। 7 নম্বরের অঙ্কটা করার আগে কিছু জিনিস জানতে হবে, যে এখানে কোনটার নাম দিই আমরা আই, ঠিক আছে, আর এখানে কোনটার নাম দিই আমরা আর। এবার হচ্ছে কি না, প্রতিসারাঙ্ক চেয়েছে। এবার প্রতিসারাঙ্ক বার করার জন্য স্নেলের একটা সূত্র রয়েছে, এটা দন্তের হ্যাঁ, কি বানান লিখছে, মিনিট। প্রতিসারাঙ্কের জন্য যে স্নেলের সূত্রটা রয়েছে, না, সাইন আই, মানে আই বলতে হচ্ছে আপাতন কোণের সাইন, আর প্রতিসরণ কোণের সাইন। এবার একটা জিনিস যেটা মূলত তোমরা ক্লাস 10-এ গিয়ে শিখবে, না, সাইন আই যখন বলছি, যে কোনো একটা ত্রিভুজ তৈরি হলে, ধরো এইখানে একটা ত্রিভুজ হয়েছে এ বি ও, এই জায়গাটা করে এ বি ও একটা ত্রিভুজ হয়েছে, তো আমি এখানে নাম দিচ্ছি এ বি ও এইভাবে। আর এইখানে কোনটা হচ্ছে একটু ঘুরিয়ে আঁকলাম ত্রিভুজটাকে, ঠিক আছে। তো ত্রিভুজের এইটাকে বলে লম্ব, এই দিকটা, এখানটা করে বলে ভূমি, আর এখানটা বলে অতিভুজ। এবার সাইন আই যখন বলবো, সেটা হবে লম্ব বাই অতিভুজ, এরকম, ঠিক আছে। এবার এখানে লম্ব কোনটা? না, এ বি বাহুটা। আর অতিভুজ কোনটা? না, ও এ, ঠিক আছে। তেমনই সাইন আর যখন করছি, তখন নিচেরটা হচ্ছে প্রতিসরণ কোণ। নিচের ত্রিভুজটা কি হচ্ছে? না, ও সি ডি, ও সি, আর ওপরে হচ্ছে ডি। এখানে হচ্ছে সিডিটা হচ্ছে লম্ব, মানে এইরকম কি ছিল, এইরকম ছিল, ও সি ডি। যেখানে কোনটা থাকে তার উল্টো দিকের যে বাহুটা, সেটা হয় লম্ব, ঠিক আছে। এখানে হচ্ছে আর কোনটা আছে, মানে প্রতিসরণ কোণ, তার মানে এই দিকের কোনটা হচ্ছে, এই দিকের বাহুটা হচ্ছে লম্ব, আর সব থেকে বড় যেটা দেখতে হচ্ছে সেটা হচ্ছে অতিভুজ। তো এখানে ক্ষেত্রে লম্ব বাই অতিভুজ করলে হচ্ছে
সিডি বাই ওসি, ওসি বলছি, ওডি, ঠিক আছে। এবার নেক্সট কি বলে, প্রতি স্বরাঙ্ক যখন করছি নাকি এই সাইন আই বাই সাইন আর, তো সাইন আই বাই সাইন আর করলে কি হয় না, সাইন আই বাই সাইন আর করলে সাইন আইটা কি পেয়েছি না এ বি বাই ও এ, সেটা একটুখানি বাই করে লিখলে যে সি ডি বাই ও ডি, ঘুরিয়ে লিখছে এটাকে না এ বি বাই ও এ। এবার হচ্ছে ওডিটা ওপরে চলে যায়, ওডি সিডি নিচে থাকছে। এবার দেখো এখানের মধ্যে যে এই এখানে একটা বৃত্ত আছে, তো এখানটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র থেকে ওয়ে, ওয়েটা কী হবে না ব্যাসার্ধ, আর এদিকে হচ্ছে ও ডি যেটা আছে সেটা হচ্ছে ব্যাসার্ধ, বাকিগুলো বাদ দাও, যা আছে আছে, ঠিক আছে। এবার ওয়ে আর ওডি হচ্ছে দৈর্ঘ্য সমান, তাই এখানে আমি ওয়ে ওডি কেটে দিচ্ছি, পড়ে থাকছে কি না এ বি বাই সিডি। এখানে উত্তর আছে, হ্যাঁ অপশান ডিটা হচ্ছে উত্তর, এটাই হবে তার প্রতিসরাঙ্কের মান। তারপরে কি বলেছে না 8 নম্বর, 2 কেজি ভরের একটি বইকে হাতে ধরে রেখেছো, অভিকর্ষীয় ত্বরণের মান 9.8 হয়, তো বইয়ের ওপর কত বল প্রয়োগ করছে, কি না 1 মিনিট, হ্যাঁ নিউটনের দ্বিতীয় সূত্র কি না এফ সমান এম এ, বস্তুর ভর কত না 2 কেজি, তার মানে এসআই এককে আছে, আর অভিকর্ষীয় ত্বরণ 9.8 গুণ করলে কত না 19.6, বলের একক কি না নিউটন। ওকে, কোথায় আছে 19.6 এটা। তারপর হচ্ছে দুটি আধান এই রয়েছে, তো ক্রিয়াশীল বল এফ সমান কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, এসআই পদ্ধতিতে কে এর মান হলো, এসআই পদ্ধতি যখন বলেছে তখন এই দেখো এখানে নিউটন, মিটার স্কোয়ার, কুলাম স্কোয়ার, এটা পুরো এসআই একক রয়েছে, এককটা দেখতে হবে। আর এদিকে হচ্ছে ডাইন সেন্টিমিটার স্কোয়ার ইএসইউ স্কোয়ার, ডাইন সেন্টিমিটার এগুলো হচ্ছে সিজিএস একক, তার মানে এসআই পদ্ধতি যেহেতু বলেছে অপশান ডিটা তো হচ্ছেই না, ঠিক আছে। এবার এটা একটু মনে রেখো যে কে এর মান হচ্ছে সিটা 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার বাই কুলাম স্কোয়ার। শূন্য তো কখনো হবে না, যদি শূন্য হয়তো ইকুয়েশন থাকছেই না, কারণ বিটাও হতো না। এই দুটোর মধ্যে অপশান সিটা কারেক্ট। দণ্ডচুম্বকের চৌম্বক দৈর্ঘ্য সাথে জ্যামিতিক দৈর্ঘ্য অনুপাত কি? আচ্ছা, যখন দণ্ডচুম্বক বলছে এই এখান থেকে পুরো এইটা হচ্ছে জ্যামিতিক দৈর্ঘ্য, আর তাদের মেরুটা একটু ভেতরে অবস্থান করে, এইটা হচ্ছে ক্লাস 8-এর বইতে ছিল, 9-এ নেই। আর এই দুটো মেরু মানে এখানে নর্থ আর সাউথ, তাদের মধ্যে দূরত্বকে বলছে চৌম্বকীয় দৈর্ঘ্য, ঠিক আছে। আর সূত্রটা হচ্ছে জ্যামিতিক দৈর্ঘ্য সমান চুম্বকীয় দৈর্ঘ্য গুণিতক 0.86। আচ্ছা, ভুল লিখছে, 1 মিনিট, ভুল লিখলাম, জ্যামিতিক দৈর্ঘ্যটা বড়, ঠিক আছে, আর 0.86টা হচ্ছে, আচ্ছা এখানে উত্তরটা 0.86 হবে, অ্যাকচুয়ালি হচ্ছে চুম্বকীয় দৈর্ঘ্য সমান জ্যামিতিক দৈর্ঘ্য গুণিতক 0.86, এই একটা ফর্মুলা, এটা সমান চিহ্ন, হ্যাঁ এই একটা ফর্মুলা ছিল, হাত লেখা অনেকটাই জঘন্য হচ্ছে, 8 6, এটা 6, চুম্বকীয় দৈর্ঘ্য সমান জ্যামিতিক দৈর্ঘ্য গুণিতক 0.86, এটা ক্লাস 8-এর ফর্মুলা, ঠিক আছে। আর এখানে হচ্ছে অপশান ডি। আমি আবারও বলছি যে মডেল কোশ্চেন সেট যে 1টা রয়েছে, এটা মূলত ক্লাস 8-এর যে বিষয়গুলো টপিকগুলো ছিল তার উপরেই ভিত্তি করে প্রশ্নটা আসছে। তো কালকের যে পরীক্ষাটা আসে যত সম্ভব ক্লাস 8-এর সিলেবাসটা একটুখানি দেখে রেখো। যেমন অঙ্কের ক্ষেত্রেও কী কী আছে, ত্রৈরাসিক রয়েছে, আর এদিকে হচ্ছে শতকরা রয়েছে, আর ওইরকম মানে মেন যে চ্যাপ্টারগুলো আছে একটুখানি হালকা করে পড়ে যাবে, তাহলে অনেকটাই সুবিধা হবে। কোশ্চেন 11-এ বলেছে পিন হোলের সামনে একটি মোমবাতির শিখার ছাপ পিন হোলের ক্যামেরার পর্দায় কীরকম দেখা যায়। তো এই ছবিটা একটু অনেকটা এরকম একটা ছবি বক্স এঁকে নিলাম, তার মধ্যে হচ্ছে এই দিকটা হচ্ছে পর্দা, ঠিক আছে বাঁ দিকটা, আর এই দিকের বক্সের এই দিকটা হচ্ছে একটা পিন হোল করা রয়েছে, আর এখানে হচ্ছে একটা মোমবাতি রাখা রয়েছে, তার শিখাটা কীরকম করে এইখান থেকে
এই হয়ে গিয়ে এখানটা করে পিন হলে পর্দায় উল্টোভাবে পড়তে থাকে শিখার ছবিটা, আলোটা এইভাবে যায়। তো এবার বলেছে কি শিখার পর্দা উল্টো দেখা যাচ্ছে, হ্যাঁ এটা সত্যি, এটা ঠিক আছে। পিনহোলের আকার বাড়ানো হলে শিখার চাপ ঝাপসা, হ্যাঁ এখানে যদি আমি পিনহোলের আকারটা বাড়াই তাহলে শিখাটা ঝাপসা, এটাও ঠিক বলেছে। তারপরে পিনহোল আর পর্দার মধ্যে দূরত্ব কমানো হলে শিখার আকারের ছাপ বড় হয়। যদি পর্দাটা এই জায়গাটা আছে না, যদি আমি এই জায়গাটা করি তো কী হবে, এইখানটা করে জিনিসটা হবে, অবশ্যই এইখানেরটা বড় এদিকেরটা ছোট হবে, তার মানে এটা ভুল বলেছে। আর এদিকে হচ্ছে শিখার ছাপ পাওয়া যায় কারণ আলো সরলরেখা বন্ধ, এটা সত্যি। তো এই সি এর অপশানটা হচ্ছে সি এরটা হচ্ছে ভুল বিবৃতি, আর এটাই হচ্ছে উত্তর। প্রেসার কুকারে খাদ্যদ্রব্য দ্রুত সেদ্ধ হয় কেন? না ভিতরে প্রেসার কুকারের ভিতরে উচ্চচাপ তৈরি হয়, তার জন্য খাদ্যবস্তু দ্রুত সেদ্ধ হয়। নিচের কোনটি একটা কোষের জন্য সঠিক প্রতীক? না যেখানটা যে লাইনটা বড় সেটা হচ্ছে পজিটিভ, আর যেটা হচ্ছে ছোট সেটা হচ্ছে নেগেটিভ। এটা এদিকে বলেছে টেবিলে দুটো পাত্র রাখা আছে, উভয়ের একই এবং তাদের প্রত্যেকটি সমান পরিমাণে জল আছে, তার মানে অপশান মানে এ বস্তুর ভরও যা, বি বস্তুরও ভর তাই। তাহলে কি হবে, টেবিল এ ও বি উভয়ের দ্বারা প্রযুক্ত বল সমান। হ্যাঁ আচ্ছা, এখানে ভুল বিবৃতি বলেছে যে কোনটা, এ ও বি এর ওপর টেবিলের ওপর প্রযুক্ত প্রতিক্রিয়া বল সমান, হ্যাঁ এটাও ঠিক। টেবিল এ দ্বারা চাপ বি এর চেয়ে বেশি, এটা হবে না, কেননা দেখো চাপ মানে কি, বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। প্রথম এবার বল কি বলেছে, দুটোর ক্ষেত্রেই সমান, মানে এ বস্তু যা বল প্রয়োগ করছে বি বস্তু তাই বল প্রয়োগ করছে, কিন্তু এ বস্তুর ক্ষেত্রফল কি কম, ক্ষেত্রফল কম মানে চাপটা কি হবে বেশি, আর বি বস্তুর ক্ষেত্রফল বেশি তাই তার চাপটা কম হবে, তার মানে বি এর এইটা ভুল, এ বস্তুর চাপ বেশি বি বস্তুর চাপ কম। না কি বলছে, সেটাই তো বলেছে, এটা এটা ঠিক, এটা ঠিক দিয়েছে। এ বস্তুর চাপ যেহেতু ক্ষেত্রফল কম, এ বস্তুর চাপ বেশি, বি বস্তুর ক্ষেত্রফল যেহেতু বেশি তাই চাপ কম, ঠিকই আছে। বি দ্বারা প্রদত্ত চাপ এ এর চেয়ে বেশি, এটা ভুল। আবার নিচে দেয়া বিভিন্ন উচ্চতার তরলগুলির মধ্যে কোনটি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ নির্দেশ করে না? 76 সেন্টিমিটার পাঁচ স্তম্ভটা অবশ্যই হচ্ছে, 10.3 মিটার জলটাও হবে, কেরোসিনটা আমার জানা নেই, কিন্তু 762 মিলিমিটার পারদটা এটা হয় না, এটা জানি, তো এটা হচ্ছে ভুল। সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক কি জানি না, C/5 সমান F-32/9। তো প্রথমটা কিন্তু C/9 আছে, সেটা ভুল করে দিও না। এবার কোনাকুনি যদি আমি গুণ করি 9-এর সাথে সি আর 5-এর সাথে বাকিটা, তো 9C সমান এদিকে কি হচ্ছে না 5F, আর 32-এর সঙ্গে 5 গুণ করলে 160, এটা হচ্ছে কোনটা না, বা এটাকে ঘুরিয়ে লিখলে হচ্ছে 9C, 160টাকে এদিকে আনছি প্লাস 160 সমান 5F, এটা অপশন সি এর সঙ্গে মিলছে। আচ্ছা, 500 ক্যালোরি তাপ দেওয়া হচ্ছে দুটি তরলকে এ আর বি এর মধ্যে, ঠিক আছে। এখানে কি বলছে, এ এর তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ছে, বি এর তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ছে, ঠিক আছে। তাদের মধ্যে আপেক্ষিক তাপে মানে সম্পর্কটা কি হবে সেটা বলেছে। এবার একই ভরের বলে দিয়েছে, আর একটা সূত্র আছে মনে করবে, H সমান MST, দুজন কি হচ্ছে এইচ মানে তাপ দিচ্ছে কত না 500 ক্যালোরি, ঠিক আছে। এমটা হচ্ছে দুজনেরই সমান, একজনের ক্ষেত্রে হচ্ছে MSA ইন্টু টি, মানে কত ডিগ্রি সেন্টিগ্রেড পাচ্ছে না 20 ডিগ্রি সেন্টিগ্রেড পাচ্ছে, 20 গুণ করলে হচ্ছে 20। আর অন্যটার ক্ষেত্রে ভর একই এম, তার হচ্ছে আপেক্ষিক তাপ হচ্ছে SB, আর কত ডিগ্রি বাড়ছে না 30 ডিগ্রি বাড়ছে,
এখান থেকে দুটোতে এম সমান রয়েছে, তাই না? এবার 20-র সঙ্গে এখানে একটুখানি বেশি এসে গুণ করতে হবে, যার জন্য 500 ক্যালোরি হবে। কিন্তু 30-এর সঙ্গে এসবি একটুখানি মানে এসবিটা এমন হবে যে এসের থেকে কম হবে, ঠিক আছে, যাতে 5 গুণ করলে 500 হয়, ঠিক আছে। তো এখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে এসে মানে এর আপেক্ষিক তাপ বি এর থেকে বেশি। এবার কতটা বেশি হবে না, এইখানে তো একটা সমীকরণ পেয়ে যাচ্ছ, দুদিক থেকে যদি আমি এম তুলে দিই, কী হবে না এস এ গুণিতক 20 বাই এস বি গুণিতক 30, বা এস এ বাই এস বি হবে কত না 30 এখানে থাকছে, নিচে 20 যাবে, তো 3/2 মানে কত 1.5। এখানে রয়েছে এর আপেক্ষিক তাপ বি এর 2/3 অংশ, বি এর 2/3 অংশ, এটা হবে কি 3/2 না, বি এর যখন বলছে বিটা এখানে নিচে আছে, তার মানে বি এর 3/2 অংশ। আর একটা কি রয়েছে 1.5, যেটা রয়েছে এর আপেক্ষিক তাপ বি এর 1/5 গুণ, এটা হবে উত্তর। একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে এত কিমি যায়, আর পরবর্তী 1.5 কিমি যায় 15 মিটার পার সেকেন্ড বেগে, গাড়ি গতিবেগ কত? এবার দেখো 1.5 কিমি যেতে কত সময় লাগছে সেটা আগে বার করে নাও। যদি 10 মিটার পার সেকেন্ড বেগে যায়, তাহলে 1 সেকেন্ডে গাড়ি, তাহলে 10 মিটার যাবে কত সেকেন্ডে গাড়ি না 1 সেকেন্ডে। এবার 1.5 কিমি মানে কত মিটার, 1500 মিটার। 10 মিটার যাচ্ছে 1 সেকেন্ডে, 1 মিটার যাবে কত না 1/10 সেকেন্ডে, আর সে কত গেছে না 1.5 কিমি মানে 1500 মিটার, সে যাচ্ছে কত না 1500 গুণিতক 1/10 মানে হচ্ছে 150 সেকেন্ডে, ঠিক আছে। এবার আর বাকি 1.5 কিমি কততে গেছে না 15 মিটার পার সেকেন্ড, তার মানে 15 মিটার যাচ্ছে 1 সেকেন্ডে, আর তার মানে 1 মিটার যাচ্ছে 1/15 সেকেন্ডে, তাহলে 1.5 কিমি যাচ্ছে, 1.5 কিমি মানে হচ্ছে 1500 মিটার যাচ্ছে, 1500 গুণিতক 1/15 মানে হচ্ছে 100 সেকেন্ড, ঠিক আছে। টোটাল মানে 1.5 কিমি 3 কিমি যেতে তার কত সময় লেগেছে না 150 আর 100 টি মানে হচ্ছে টোটাল সময় লেগেছে 150 যুক্ত 100 মানে হচ্ছে 250 সেকেন্ড তার সময় লেগেছে। আর কত দূরত্ব গেছে না দূরত্ব গেছে এর সমান 1.5 কিমি, প্রথমবারে 1.5 কিমি গেছে, তারপর 1.5 কিমি মানে টোটাল 1.5 যুক্ত 1.5 মানে 3 কিমি গেছে, ঠিক আছে। 3 কিমি মানে কত মিটার 3000। এবার টোটাল সময় আর টোটাল দূরত্ব যদি মানে টোটাল দূরত্বকে টোটাল সময় দিয়ে ভাগ করলে আমি গড় বেগ পেয়ে যাবি। গড় বেগ ভি সমান কত না টোটাল কতটা গেছে আর কতটা সময় লেগেছে, মানে 3000 বাই 250, শূন্য কাটাকুটি করলো 25 12 দিয়ে কাটলে হচ্ছে ওটা, মানে হচ্ছে বেগ হবে 12 মিটার পার সেকেন্ড। উত্তর এটা। 19-এরটা দুটি বরফ টুকরোকে একসাথে চেপে ধরলে ওটি জোড়া লেগে যায়, কিন্তু মোমের দুটি টুকরো জোড়া লাগে না কেন? বরফখণ্ডে মহাকর্ষ বল না, বাড়তি চাপের বরফের গলনাঙ্ক বাড়িয়ে দেয় কিন্তু মোমের গলনাঙ্ক কমিয়ে দেয়, এটা উত্তর অপশন। দুটি কাঠের টুকরো, একটি বড় আর একটি ছোট, একই লগ থেকে তৈরি করা হচ্ছে, মানে একই মানে গাছের কাঠ থেকে তৈরি করা হচ্ছে। বড় অংশটি জলে ভাসে এবং ছোটটি চিনির জলীয় দ্রবণে ভাসে। এই প্রসঙ্গে কোনটি সঠিক না উভয়ই প্লবতা বল পাচ্ছে, কারণ উভয়ই ভাসমান। হালকা তরল ভারী উভয় কাঠের টুকরো তাদের নিজ নিজ সমান প্লবতা বল পায়। এটা 21-এরটা কি না একটা স্তম্ভ রয়েছে, অপশান এটা হবে যে একটি পরমাণু ভর সংখ্যা হলো
কার কার যোগফল না প্রোটন সংখ্যা এবং ড্যাশ ডিএটটা নিউট্রন সংখ্যা। নগণ্য ভর সহ উপপারমাণবিক কণা মানে পরমাণুর মধ্যে কী কী থাকে নিউট্রন প্রোটন ইলেকট্রন। এর মধ্যে ইলেকট্রন হলো উপপারমাণবিক কণা যার ভরটাকে আমরা নগণ্য ধরি। একটি পরমাণুর সুস্থিত ইলেকট্রন বিন্যাস দেখা যায়। আর্গন একটি অণু যা ইলেকট্রনের সমবন্টনের দ্বারা সমযোজ্যতা তৈরি করে। নাইট্রোজেন একটি ধাতব পরমাণু দুস্থিত ইলেকট্রন বিন্যাস, এটা হচ্ছে সোডিয়াম। একটি মৌল ওয়াই এই ইলেকট্রন বিন্যাস হচ্ছে 286 আর ওয়াইটি হলো, এবার 286 যখন ইলেকট্রন বিন্যাস বলছে তার পরমাণু ক্রমাঙ্ক এই ইলেকট্রনগুলো যোগ করলে পেয়ে যাবে, যেটা হচ্ছে 16। এবার 16 নম্বরে কে থাকে না 16 নম্বরে থাকছে যত সম্ভব সালফার। সালফারটা হচ্ছে অধাতু। সালফার দেওয়া আছে কি না। একটি ধাতু এম ক্লোরাইড গঠন করে, MCl3 গঠন করে, তার নাইট্রাইডের সংকেত কত। MCl3 গঠন করছে, তার মানে ধাতুটার যোজ্যতা কত হবে না এম এর যোজ্যতা হবে 3, ঠিক আছে। এবার নাইট্রাইডের যোজ্যতা কত না এন এর যোজ্যতা হচ্ছে 3, খালি সরছে না কেন, তো MN এটা হবে উত্তর। AgNO3 NaCl जो এ করলে পাচ্ছি AgCl প্লাস NaNO3। এখানে দেখো AgNO3টা N এর সঙ্গে চলে গেছে আর NaCl এর Clটা AgCl এর কাছে চলে গেছে, তাই এটা প্রতিস্থাপন বিক্রিয়া। APCl এখানে কোশ্চেনটা ছিল APCl3 প্লাস NH4OH, এরকম একটা কোশ্চেন ছিল APCl3। কিছু একটা প্রবলেম আছে, আচ্ছা হোয়াইট বোর্ডের কালিটা ঠিকঠাক সরছে না তাই এখানেই করছে। কোশ্চেনটা ছিল APCl3 NH4OH, সেটা থেকে NH4Cl আর APOH এর হোল 3 পাওয়া যাচ্ছে। তো উপরের সমীকরণে NH4OH আর NH4Cl এর অনুপাত কত হবে এটা চেয়েছিল, ঠিক আছে। এই সমীকরণটা ব্যালেন্স করা নেই। ব্যালেন্স বলতে কি না দেখো এদিকে যদি আমরা NH4OH এর আগে 3 বসে আর NH4Cl এর আগেও 3 বসে তাহলে সেটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। যে দেখো Fe এখানে একটা রয়েছে, এদিকেও Fe একটা রয়েছে, Cl3 এ ক্লোরিন আছে 3টে কিন্তু এখানে Cl3 এ ক্লোরিন ছিল একটা, তাই 3 গুণ করে ক্লোরিনটাকে 3 করা হয়েছে। এইভাবে করে করে ব্যালেন্সটা করলাম। তো ব্যালেন্সটা করলে কি দেখা যাচ্ছে NH4OH আর NH4Cl এ অনুপাত চেয়েছে, তার 3টে NH4OH লাগবে আর 3টে NH4Cl তৈরি হবে, তার মানে তাদের অনুপাত 3:3, ঠিক আছে। তারপর একটা হচ্ছে পদার্থের তরল অবস্থার জন্য যা সত্য না কণাগুলি তরল পদার্থে মুক্ত হয় হচ্ছে গ্যাসীয় পদার্থ, তাই এটা হচ্ছে ভুল। স্ফুটনাঙ্ক গ্যাস হিসাবে বেরিয়ে যায়, স্ফুটনাঙ্কে গ্যাস হিসেবে বেরিয়ে যায় সেটা ঠিক আছে, কিন্তু কণাগুলি মুক্ত নয়, ঠিক আছে। তরল পদার্থ, আচ্ছা আমি ভুল বলছি, 26 হচ্ছে তরল পদার্থ মুক্ত আর স্ফুটনাঙ্কে হ্যাঁ গ্যাস হিসেবে বেরিয়ে, এটা ঠিক। তারপর হচ্ছে কণাগুলি শক্তি অর্জন করে আচ্ছা আমি ঠিকটা দাগ দিয়ে রেখেছি। পদার্থের তরল অবস্থার জন্য যা সত্য না কণাগুলির মধ্যে দূরত্ব বেড়ে যায় তো এটা ঠিক, কিন্তু আন্ত আকর্ষণ বল বৃদ্ধি পায় না, এটা হ্রাস পায়। MgH0 থেকে গরম করলে কি পাওয়া যায় না MgOটা পাওয়া যায় না। MgH0 থেকে গরম করলে MgCO3 CO2 আর H2O পাওয়া যায়। নিম্নলিখিত কোনগুলি জ্বালানি হিসেবে জ্বালানি না CO2টা জ্বালানি না, ওয়াটার গ্যাসটা জ্বালানি হিসেবে ব্যবহার করি আমরা, LPGও আর উৎপাদক গ্যাসও। এবার হচ্ছে Fe2O3 2Al, সেখান থেকে Al2O3 আর 2Fe তৈরি হচ্ছে। এখানে জারক পদার্থ কোনটা, জারক পদার্থ মানে কি যে অপরকে বিজারিত করে, আচ্ছা ভুল বললাম, যে অপরকে জারিত করে সে হচ্ছে জারক পদার্থ আর নিজে বিজারিত হয়। এখানে দেখো Al এর সঙ্গে Al2O3 হয়েছে, তার মানে এটা জারিত হয়েছে, তার মানে অন্যটা বিজারিত হয়েছে। কে বিজারিত হয়েছে না Fe2O3, তাই Fe2O3টা হচ্ছে জারক পদার্থ। একটি বস্তুর ওপর কপারের প্রলেপ দিতে কোন তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করে না কপার সালফেট দ্রবণ। H2SO4 শক্তিশালী জারক পদার্থ হিসেবে কাজ করে, কোন বিক্রিয়াতে এটি জারক পদার্থ হিসেবে কাজ করে না, অপশান বিটা
একটি পলিঅ্যাটমিক অণু গঠন করে এবং মৌল ওয়াই ঘরের তাপমাত্রায় তরল পদার্থ। HeBr Pr অক্সিজেনের মধ্যে কি না পলিঅ্যাটমিক অণু হচ্ছে অক্সিজেন যেমন হচ্ছে O2 তৈরি করতে পারে, O3 মানে ওজোন গ্যাস তৈরি করতে পারে, মানে এক্সট্রা হবে ও, এটা শিওর। আর সাধারণ উষ্ণতায় তরল হচ্ছে ব্রোমিন, সেটা ওয়াই তার মানে হচ্ছে ব্রোমিন। চাপ বাড়লে CO2 এর দ্রবণীয়তা বৃদ্ধি পায়। এই কোকাকোলার যে বোতলগুলো আছে তাদের অনেক চাপে মানে CO2 দ্রবণীয় হয়ে যায়। সমযোজ্যতা আর তড়িৎযোজ্যতা সবই রয়েছে NaOH, এই উপাদানে সমযোজ্যতাও আছে, তড়িৎযোজ্যতাও আছে। যে ধাতুটি ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে H2 গ্যাস নির্গত করে তা হলো সোডিয়াম Na। মিথেনের আণবিক সংকেত হলো CH4। গান পাউডার হলো অপশান ডি, মৌল ও যৌগ সমন্বিত একটি মিশ্রণ। যখন একটি অম্ল দ্রবণে কোনো টেস্ট টিউবে ক্ষারের দ্রবণ মেশানো হয় তখন কী হয় না লবণ আর জল তৈরি হয়, অপশান 4টা হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে দ্রবণের তাপমাত্রা বৃদ্ধি পায়। একটি ষড়ভুজীয় ইউনিট থেকে তৈরি কার্বনের একটি কেলাসের রূপরেখা হলো গ্রাফাইট। যখন ষড়ভুজীয় বলবে তখনই জানবে গ্রাফাইট। আর আরেকটা জিনিস মনে রাখবে, গ্রাফাইট হচ্ছে এমন একটি অধাতু যা তড়িৎ পরিবহন করতে পারে আর শক্ত উজ্জ্বল তাপ পরিবহনে সাহায্য করে এমন একটি অধাতু হলো হীরা। আর আরেকটা জিনিস তরল ধাতু যদি বলে সেটা হচ্ছে পারদ, এটা একটু মনে রেখো। আর কোন বক্তব্যটি সত্য না সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে কী হয় একে অপরকে প্রশমিত করে এবং লবণ আর জল তৈরি করে। এবারে অঙ্কর কোশ্চেনগুলো আগে করা হয়েছিল, তারপরে আসছি আমরা জীবনবিজ্ঞানের কোশ্চেন। জীবনবিজ্ঞানের কোশ্চেন হচ্ছে 71 থেকে। এক ব্যক্তির রাতকানা রোগ হয়েছে, কোনটি তার খাদ্য অনুপস্থিত না ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগটা হয়। নিম্নলিখিত কোনটি একটি উপকারী ব্যাকটেরিয়া না ল্যাক্টোব্যাসিলাস, এটা দই তৈরিতে সাহায্য হয়। আর বাকিগুলো হচ্ছে ব্যাসিলাস, স্ট্রেপ্টোকক্কাস, এগুলো হচ্ছে জীবাণুর ব্যাকটেরিয়া। একটা স্যালমোনেলা টাইফি বলে একটা ব্যাকটেরিয়া ছিল, যত সম্ভব টাইফয়েড রোগের ব্যাকটেরিয়া এটা। নিম্নলিখিত খাদ্যগুলির মধ্যে কোনটি সুষম খাদ্যের সবথেকে কাছে না এখানে রয়েছে দুধ, শ্বাসমূল দেখা যায় যেসব গাছে না নোনা মাটিতে হয়, এগুলো হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যে দেখা যায় নোনা মাটি। এখানে নিম্নলিখিত কোনটি ছত্রাক নয় না স্ট্রাফাইলোকক্কাস, এটা হচ্ছে ব্যাকটেরিয়া। যখনই কক্কাস, ব্যাসিলাস বা স্ট্রেপ্টোকক্কাস এইরকম দেওয়া থাকবে তার মানে জানবে ওটা হচ্ছে ব্যাকটেরিয়া। নিম্নলিখিত কোন কোষীয় অঙ্গাণুটি পর্দাবিহীন, প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক উভয়তেই থাকে না রাইবোজোম। আর লবণাক্ত পরিবেশে এখানে ট্রিজ বলতে গাছ, কিন্তু হ্যাঁ লবণাক্ত পরিবেশে গাছের মধ্যে কোনটি কি থাকে না নিউম্যাটোপোরাস বলতে হচ্ছে এই শ্বাসমূলে কিছু কিছু ছিদ্র থাকে যার মধ্যে দিয়ে শ্বাসমূল মানে বাতাস মানে শ্বাস প্রশ্বাস নিতে পারে, সেই জিনিসগুলোকে নিউম্যাটোপোরাস বলে। নিউম্যাটোপোরাস শব্দটাই থাকলে জানবে ম্যানগ্রোভ অরণ্য, লবণাক্ত পরিবেশ। কাঁটা কোথায় থাকে না মরুভূমি। আর প্রোপরুট, স্ট্রিট রুট, ওগুলো হচ্ছে ওই ঠেসমূল আর একটা কি স্তম্ভমূল বা এরকম কিছু ছিল বট গাছ যেটা হচ্ছে সেই জিনিসগুলো। অনেক সময় দুটো ধান চাষের মাঝখানে ডাল, সয়াবিন এই সমস্ত জাতীয় চাষ করলে মাটি আবার তারা হারিয়ে যাওয়া নাইট্রোজেন যৌগ ফিরে পায়। এই পদ্ধতির সঙ্গে সম্পর্কিত অণুজীবটি কি না নাইট্রোজেন যৌগ ফিরে পায়, সেটা হচ্ছে রাইজোবিয়াম কী করে না বাতাস থেকে নাইট্রোজেন নিয়ে মাটিতে সেটা যোগ করে। আর এদিকে হচ্ছে নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টের, এগুলো কী করে মাটিতেই মানে নাইট্রোজেন জাতীয় কিছু যৌগ ছিল সেইটাকে অন্য যৌগে তারা পরিবর্তন করে, তাই জন্য এদেরকে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলে। যখন নাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলবো তখন নাইট্রোসোমোনাস আর নাইট্রোব্যাক্টের, কিন্তু নাইট্রোজেন স্থিতিকরণ বললে রাইজোবিয়াম বা সায়ানোব্যাকটেরিয়া এরকম জিনিসটা বলবো। তোমার বন্ধু কোনো জায়গা কেটে গেছে, রক্ত পড়া বন্ধ হতে চাইছে, কোন ভিটামিনের অভাব না ভিটামিন কে। আর বাকিগুলো মানে আমি দিয়ে রেখেছি। ভিটামিন ই এর জন্য প্রজননের সমস্যা হয়, ভিটামিন সি হলে জিভে ঘা হয়, ভিটামিন ডি এর জন্য হাড় ভঙ্গুর জাতীয় হয়ে যায়। নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি নয় না লালাগ্রন্থি থেকে আমরা যে লালা বেরোয় এটা হচ্ছে উৎসেচক, হরমোন নয়। আর যে গ্রন্থি থেকে হরমোন বেরোয় সেগুলো হচ্ছে সবই কী বলে অন্তঃক্ষরা গ্রন্থি। আরেকটা মনে রাখো, অগ্নাশয় হচ্ছে মিশ্র গ্রন্থি, ওর মধ্যে মানে অন্তঃক্ষরা হিসেবে ইস্ট্রোজেন বলছে ইনসুলিন আর গ্লুকাগন মানে হরমোন ক্ষরণ করে, আর বহিঃক্ষরা হিসেবে কোনো উৎসেচক ক্ষরণ করে। আশা করি উৎসেচকের নামটা আমার মনে পড়ছে না। উটের পেটে থাকা পুঁজে যা সঞ্চিত থাকে তা হলো ফ্যাট।
লিপিড জাতীয় জিনিস। আর তোমাকে উপকরণ হিসেবে তুঁতে, জল এবং প্লাস্টিকের কাপ দেওয়া হলো। এই উপকরণ দিয়ে কী করবে না, ব্যাপন প্রক্রিয়া করা যায়। তুঁতে যখন গুলবে না, একটা নীল রঙ তৈরি হচ্ছে, সেই নীল রঙটা আস্তে আস্তে জলে মিশে যেতে থাকে, এইটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। আর যদি মানে এর সঙ্গে যোগ করে দিত যে অর্ধবেদ্য পর্দা দেওয়া রয়েছে, তাহলে তখন হয়তো অভিস্রবণ প্রক্রিয়া তুমি করতে পারবে। নিম্নলিখিত কোন রোগগুলির মধ্যে অনুচক্রিকা ভীষণভাবে কমে যায়? না হচ্ছে ডেঙ্গুতে। ডেঙ্গু হয় ফ্যাবি ভাইরাসের জন্য, আর যক্ষার জন্য হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, একটা ব্যাকটেরিয়া বাহিত রোগ। ম্যালেরিয়ার জন্য আর্দ্রপানি বাহিত রোগ হচ্ছে ম্যালেরিয়া, এটা মনে রেখো, আর্দ্রপানি বাহিত রোগ। নাম, তার জীবাণুর নাম মনে রাখলে আরও ভালো, প্লাজমোডিয়াম ভাইভাক্স। আর প্লেগ, যেটা হয় ইঁদুর বাহিত রোগ, জীবাণুর নামটা আমার এখন মনে পড়ছে না। 15 থেকে 16 বছর বয়সের একটি ছেলে বা মেয়ের মধ্যে কোন আচরণটি দেখা যায়? হ্যাঁ, ঝুঁকিপূর্ণ আচরণ, তীব্র আবেগের প্রকাশ, মানসিক কষ্টের, সবগুলোই যখন অপশানে থাকে, যাদের সম্পর্কে বেশিরভাগ কোশ্চেনেই এই সবগুলোটাই হয়ে যায় অ্যান্সার হিসেবে। নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি চর্মরোগ? না দাঁত, এটা একটা রয়েছে। তারপর হচ্ছে নিম্নলিখিত কোনটি কোষীয় অঙ্গাণু তার কাজের সঙ্গে সঠিক জোট নয়? গলগি বস্তু, এটা জটিল অণুর ভাঙন, এটা সাহায্য করে। যত সময় এন্ডোপ্লাজমীয় জালিকা এই জটিল অণুর ভাঙনে সাহায্য করে। মাইটোকন্ড্রিয়া এটিপি উৎপাদন, এটা ঠিক। এন্ডোপ্লাজমীয় জালিকা প্রোটিন সংশ্লেষ, এটাও ঠিক। আচ্ছা, আমি ভুল বললাম, জটিল অণুর ভাঙনে গলগি বস্তু নয়, এটা আমি শিওর, কিন্তু কে করে সেটা আমার এখন মনে নেই। প্লাস্টিড হচ্ছে সালোক সংশ্লেষ। আর মাইক্রোস্কোপে কতবার বৃহত্তীকরণ করেন? না, এটা দুবার। দুবার কেন? না, মাইক্রোস্কোপে হচ্ছে দুটো মানে লেন্স থাকে। একটা দেখবে এখান দিয়ে একটা দেখো, মানে এইখানে কোনো একটা বস্তুকে দেখছো, যখন এখানে একটা লেন্স থাকে, আর তুমি যখন চোখটা এখানটা রাখছো, তখন চোখের কাছে একটা লেন্স থাকে। দুটো লেন্সের জন্য দুবার জিনিসটাকে বড় হয়। সঠিক জোর কোনটা? প্লেগ ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এটা হবে সঠিক জোর। ঠিক আছে। ম্যালেরিয়া হচ্ছে প্রোটোজোয়া ঘটিত রোগ, ভাইরাস না। ডেঙ্গি হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, আর যক্ষা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তাই জন্য প্লেগটা হবে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এটাই ঠিক হওয়ার কথা, কিন্তু আমার প্লেগের ব্যাকটেরিয়ার নামটা এখন মনে নেই। ভুল বিবৃতি কোনটা? না, এটা দেখতে হচ্ছে নার্ভাস টিস্যু বৈদ্যুতিক আবেগ তৈরিতে সাহায্য, এটা ঠিক। হাড়ের টিস্যু যান্ত্রিক শক্তি তৈরি করতে খাদ্য শক্তি ব্যবহার, এটা ঠিক। পেশিবহুল টিস্যু যান্ত্রিক শক্তি তৈরি করতে খাদ্য শক্তি ব্যবহার করে, হ্যাঁ এটাও ঠিক। তার মানে গ্র্যান্ডুলার এপিথেলিয়াম টিস্যুটা অনুনিঃসরণ করতে খাদ্য শক্তি ব্যবহার করে না, ওটা রাসায়নিক শক্তি ব্যবহার করে, হ্যাঁ এটাই। অপশান এটা উত্তর হবে, ভুল বিবৃতি। নিম্নলিখিত কোন উপসর্গটি দেখা গেলে তুমি বুঝবে একজন ব্যক্তি আর্সেনিক দূষণ হয়েছে? মানে পায়ে কালো কালো ছাপ, না চামড়ায় কালো ছাপ, হ্যাঁ ব্ল্যাক ফুট ডিজিজ যত সম্ভব বলে। সোমাটোটপিক হরমোন, এটার জায়গায় মাঝে মাঝে এসটিএইচ হরমোন বলে দেওয়া থাকে, তাহলে এসটিএইচ সোমাটোটপিক হরমোন। এটার জন্য, এটা যদি বেশি ক্ষরণ হয় তাহলে হচ্ছে অস্বাভাবিক উচ্চতা বৃদ্ধি পাবে, আর যদি কম হয় তাহলে হচ্ছে খুবই বেঁটে হয়ে থাকবে। দেহের কঙ্কালতন্ত্রের বিষয়ে কী হবে? প্রথমে কেন্ন দেওয়া রয়েছে, তারপরে এই ঝোঁকের মতো কিছু একটা দেওয়া রয়েছে, তারপর হচ্ছে ফিতাকৃমির ছবি, মানে অপশান দিতে ফিতাকৃমির ছবি দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে সাপের ছবি, সাপের কঙ্কালতন্ত্র আছে, তাই মানে এটা বাকিগুলো কঙ্কালতন্ত্র নেই, তার মানে অপশান সিটাই হবে। আচ্ছা, এখানে একটা কুমড়ো ফুল দেওয়া রয়েছে, তো কুমড়ো ফুলটিতে ইতরপক ঘরটাতেই হয়, কেন না কুমড়ো ফুল হচ্ছে একলিঙ্গ ফুল, মানে এটা একটা অসম্পূর্ণ ফুল, নয় এতে পুংকেশর চক্র থাকবে, নয় এতে গর্ভকেশর চক্র থাকবে। যদি গর্ভকেশর চক্র থাকে তাহলে দেখবে এখানে প্রথম থেকেই একটা করে কুমড়ো মতো ধরে থাকে, কুমড়ো গাছের ফুল দেখলে দেখবে। আর যদি এখানে কুমড়ো মতো ধরে থাকতো, তার মানে জানবে এতে গর্ভকেশর আছে, পুংকেশর নেই। আর এতে যেহেতু মানে কুমড়োর মতো ছোট্ট কিছু মানে এই জায়গাটা করে নেই, তার মানে এখানে যেটা রয়েছে এটা হচ্ছে পুংকেশর চক্র। তাই কী হবে না, এই ফুলটিতে কেবল পুংকেশর চক্র আছে, অপশান সি। অনেক সময় নিয়ম না মেনে বনের গাছ কেটে ফেলা হয়, সেই জন্য কী ক্ষতি হতে পারে? সব কিছুই রয়েছে, কেন CO2 বেড়ে যাচ্ছে, বাতাসে গরম বাড়তে পারে, বন্য প্রাণীরা সব মরে যেতে পারে, এটা সবই হয়। ভারতবর্ষের জাতীয় জলজ প্রাণী গঙ্গার শুশুক। দুটো বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, এদের কোষে কোষপ্রাচীর, নিউক্লিয়াস ও অন্যান্য অঙ্গাণু থাকলেও ক্লোরোপ্লাস্ট থাকে না, তার মানে হচ্ছে এটা কোনো কী বলবো, উদ্ভিদ কোষ নয়। আর এদের কোষপ্রাচীর কাইটিন নির্মিত, ভুল বললাম, এদের কোষে কোষপ্রাচীর, নিউক্লিয়াস ও অন্যান্য অঙ্গাণু থাকলেও ক্লোরোপ্লাস্ট থাকে না, আর কোষপ্রাচীর হচ্ছে কাইটিন নির্মিত, এইটা একটু ভালো করে মনে রেখো। এটা কোনটা না, মানে ফাঙ্গি, ছত্রাক জাতীয় মানে অণুজীবদের ক্ষেত্রে দেখা যায়। বিশ্ব উষ্ণায়ন ক্রমশই বেড়ে চলেছে, তার জন্য কী কী ক্ষতি হতে পারে? সব এখানে যেগুলো আসছে সব কিছুই হবে।
ইকো ট্যুরিজম বা ইকো ট্যুরিজমে বিনোদন আর আয়ের পাশাপাশি পরিবেশে অক্ষত রাখার ওপরে গুরুত্ব দেওয়ার কথা। সুন্দরবনে ইকো ট্যুরিজম গড়ে তোলার ক্ষেত্রে তোমার কী ধারণা? না, বনের বাইরে ট্যুরিজম হোটেল রাখতে হবে, যেখান থেকে বনের ভিতরে পর্যটনের ব্যবস্থা থাকবে। বাকিগুলো সবইতেই বলেছে বনের ভেতরে মানে হোটেল থাকবে সেরকম, কিন্তু বনের ভেতরে হোটেল থাকলে মানে বন্য প্রাণীদের কিন্তু থাকার অসুবিধা হবে। কোনো শিশুর পা আর বুকের খাঁচা দুর্বল হয়ে যাচ্ছে, এর জন্য কি না, ক্যালসিয়াম জাতীয় বা ভিটামিন ডি রয়েছে সেরকম জাতীয় খাবার বেশি খেতে হবে। তাতে সেগুলো কী আছে না, দুধ, ডিম, শাক এইসবে। বাজারে যেসব আচার বিক্রি হয় তার প্রায় সব কটিতেই ভিনিগার দেওয়া থাকে। এর কারণ কি না, অম্লত্ব বাড়িয়ে ব্যাকটেরিয়ার বৃদ্ধি আটকানো। এটা হবে তার উত্তর। তো থ্যাংক ইউ এতটা দেখার জন্য। আশা করি কিছু না কিছু সাহায্য করতে পেরেছি। কালকে পরীক্ষা ভালো করে দিও। আর আরও একবার বলে রাখছি যে ক্লাস 9-এ অতটাও মানে বই পড়তে হচ্ছে না, বা পুরো প্রথম দিকের চ্যাপ্টারগুলোই শুধু পড়ে যাও। আর বিশেষ করে ক্লাস 8-এ যা যা পড়েছো সেইগুলো একটু দেখে নাও, এই মানে এই ফার্স্ট লেয়ারে পরীক্ষাটা দেওয়ার জন্য। যখন তোমরা সেকেন্ড লেয়ারের পরীক্ষাটা দেবে তখন ক্লাস 9-এর বইটা দেখতে হবে। আর কালকের জন্য আমি বারবার বলবো, ক্লাস 8-এর যে টপিকগুলো আছে একটুখানি করে দেখে নিও, সেটা জীবনবিজ্ঞানী বলো আর ভৌত বিজ্ঞানী বলো, অঙ্কের ক্ষেত্রে কিছু কিছু ওখান থেকেই দেখো। থ্যাংক ইউ।